অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সংখ্যালঘু ও হাইকমিশনের নিরাপত্তা নিয়ে আলোচনা। ইউভুক্ত দেশগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ভিসা সেন্টারে দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী দেশে হস্তান্তরের অনুরোধ। সংকটের মধ্যেই লিটারে ৮ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। মূল্যস্ফীতির চাপে হিমশিম বিশাল জনগোষ্ঠী, নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। এবং সিরিয়ায় সরকার পতনের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আসতে পারে ভিন্ন মোড়, বলছেন বিশ্লেষকরা। বেশি চ্যালেঞ্জে পড়তে পারে ইরান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে বিভিন্ন মাধ্যমে ও সরাসরি যোগাযোগ চলমান রয়েছে। ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে তা অবশ্যই পারস্পরিক স্বার্থ রক্ষার মাধ্যমেই হতে হবে, এমনটা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি জানান, সংখ্যালঘু ইস্যু সহ দুটি দেশের দূতাবাসের নিরাপত্তা বিষয়ে কথা হয়েছে। In the extremely important bilateral relationship between India and Bangladesh. Since the political changes in Bangladesh in August this year, there has of course been contact between our leaderships. The Prime Minister was the first world leader to greet the Chief Advisor on his assumption of office. বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে মন্ত্রণালয়ে যৌথ প্রেস ব্রিফিং হবে। সেখানে আছে আমাদের সহকর্মী এম আর আসাদ। সবশেষ তথ্য জানবো তার কাছে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসাদ, জয়েন্ট স্টেটমেন্ট কি শুরু হয়েছে? বৈঠকের বিষয়ে আসলে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। জি সোনিয়া, কিছুক্ষণ আগে ভারতের যিনি পররাষ্ট্র সচিব তিনি একটি ব্রিফিং করেছেন, এবং সেই ব্রিফিং এর পরে এখন যে ব্রিফিংটি সেটা আসলে যৌথ ব্রিফিং হবে না, সেটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা কিংবা পররাষ্ট্র সচিব আজকে যে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে কি ধরনের আলোচনা হলো সেই বিষয়গুলো নিয়ে আসলে তিনি জানাবেন। এবং এর আগে ভারতের পররাষ্ট্র সচিব একটি ব্রিফিং করেছিলেন, আমি আপনাকে বলছিলাম, এবং সেখানে তিনি যে বিষয়টি জানিয়েছেন আসলে যে তারা চাচ্ছেন যে পূর্বে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্কের ধারাবাহিকতাটাই কিন্তু তারা সামনে চালিয়ে যেতে চান, এবং সেই জিনিসটি আসলে তারা কোনো ব্যক্তি নয়, তারা বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সম্পর্ক যেন আরো উন্নত হয়, ব্যবসা বাণিজ্য এবং তাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে সেগুলো এবং সাংস্কৃতিক যে মেলবন্ধন আমাদের রয়েছে সেই বিষয়টিকে আসলে তারা গুরুত্ব দিতে চান। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা জনগণকে কেন্দ্র করেই একটি সুসম্পর্ক তৈরি করতে চান। এছাড়া তারা যে বিষয়টি বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে বিষয়টি আসলে তাদের কাছে বারবার বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ গিয়েছে, এবং তারা সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করেছেন যে আসলে এই ধরনের নির্যাতনের যে বিষয়গুলো বারবার সামনে উঠে আসে এটার আসলে একটি স্থায়ী সমাধান কিভাবে করা যায়। এছাড়াও তারা বলেছেন যে তাদের যে দুটি দেশের যে হাই কমিশন গুলো রয়েছে কিংবা সহকারী হাই কমিশন গুলো রয়েছে, যেমন আপনি জানেন যে ত্রিপুরার বাংলাদেশের যে সহকারী হাই কমিশন রয়েছে সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটেছিল, এবং সেই বিষয়টিকে আসলে ইঙ্গিত করে তিনি জানিয়েছেন যে দুই দেশের যে দূতাবাসগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তাটা আসলে কিভাবে আরো নিশ্চিত করা যায় ওই বিষয়টি তারা আলোচনা করেছেন। এছাড়া তিনি যে বিষয়গুলো বলেছেন যে সরকার, এই অন্তর্বর্তী সরকার যখন থেকে দায়িত্ব নিয়েছে তখন থেকে কিন্তু তাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায় থেকেই কিন্তু এই সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল, এবং যেটি এখন পর্যন্ত চলমান আছে। এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে ভারত আসলে কোনো বিষয়ে ছাড় দেবে না, এবং সেই বিষয়ে তারা আসলে তাদের দুটি দেশের যে পারস্পরিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলোকে অগ্রাধিকার দিয়েই তারা সুসম্পর্ক রক্ষা করতে চান। সোনিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। ইউরোপীয় জোটের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী দেশে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই অনুরোধ করেন তিনি। এ সময় ইইউ এর প্রধান প্রতিনিধি মাইকেল মিলার বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। মনিরুল ইসলামের রিপোর্ট।
দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন অবস্থায় থাকায় চলে যাচ্ছে পরের সংবাদে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে সরকার। বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা। খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৫৭ টাকা। এর আগে বোতলজাত সয়াবিনের দাম ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকা বিক্রি হয়ে আসছিল। মূল্যস্ফীতির চাপে দিশেহারা দেশের একটি বিশাল জনগোষ্ঠী, যে উপার্জনে বছর দুয়েক আগেও হেসে খেলে চলত সংসার, বর্তমানে সেসব ঘরে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গেল মাসে অর্থাৎ নভেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতির হার ১১.৩৮%। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা সহ আর্থিক খাতে বিশেষ নজর দিতে হবে। মনিরুল ইসলামের রিপোর্ট। শীতে সবজি উৎপাদন বাড়াই সরবরাহ স্বাভাবিক। এমন পরিস্থিতিতে সবজির দাম কমার কথা, কিন্তু ভরা মৌসুমে এবারে চিত্র পুরোই উল্টো। খাদ্যপণ্যের বাজারে বছর জুড়ে মূল্যস্ফীতি ডাবল ডিজিটের কাছাকাছি থাকলেও অক্টোবরে এর গড় গিয়ে ঠেকে 10.87%। বিবিএস এর প্রতিবেদন বলছে গেল মাসে মূল্যস্ফীতির হার 11.38%। এখন তো সবজির সময়, সিজন, এই সিজনে যদি এরকম থাকে তাহলে মানুষ কি করবে বলেন? তবে নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার 13.63%, যা এ যাবৎকালের সর্বোচ্চ। শহরে এ হার 14.63% আর খাদ্য বহির্ভূতে 9.39%। সেদিক দিয়ে মজুরি বৃদ্ধির হার নিতান্তই কম। মজুরির চেয়ে মূল্যস্ফীতি অনেক বেশি বলেই সংসার চালাতেই হিমশিম খাচ্ছে মানুষ। শীত সিজনে এসে সবজি সবই আসছে, কিন্তু মূল্য আসলে আগের মতোই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বেশিও আছে। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা কি কেনার সম্ভাবনা আছে? 6 বছর আগে দেশে মূল্যস্ফীতির হার ছিল 5.59%। পরের বছর সামান্য বেড়ে দাঁড়ায় 5.69%। 2021 সালে কিছুটা কমলেও পরের বছর বেড়ে যায় 2%-রও বেশি। 2023 সালে হয় 9.2 আর চলতি বছর 10.22%। মধ্য পরিবারের ফ্যামিলির লোক আমরা কয় টাকা আয় করি? মাছের যেই দাম, এই দামে তো তাদের চলবে না। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি, 11.38%। ভারতও রয়েছে বাংলাদেশের কাছাকাছি, মালদ্বীপে 7.3%। আর্থিকভাবে বিপর্যস্ত পাকিস্তানে মূল্যস্ফীতির হার বাংলাদেশের অর্ধেক। ভুটানে 3.1% আর বছর দুয়েক আগে দেউলিয়ায় পরিণত হওয়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি মাত্র 2.10%। আমরা যে প্রবৃদ্ধির দিকে যেতে পারতাম, আমরা সেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারছি না। আর যদি কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারতাম, তাহলে বাংলাদেশে এই পরিমাণ মূল্যস্ফীতি এতদিন পর্যন্ত লাগতো না কমানোর জন্য। অতি অল্প সময়ের মধ্যেই 8 থেকে 9 মাসের মধ্যেই কমানো যেত, যে ধরনের পদক্ষেপগুলো বর্তমান সরকার নিয়েছিল। অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক খাতে দ্রুত সংস্কার না করলে মূল্যস্ফীতির লাগাম টানা বেশ মুশকিল। অর্থনীতির ভালো যদি একটা ব্যবস্থাপনা হয় এবং আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এটার মধ্যে দিয়ে আমরা যদি পুরো আর্থিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি এবং অর্থ পাচারের সুযোগটা সংকুচিত করে ফেলি এবং দুর্নীতি করলে পাওয়া যাবে, সেই ধরনের ধারণা থেকে যদি বের হয়ে আসতে পারি এবং বড় দুর্নীতিবাজদের যদি শাস্তি ব্যবস্থা করতে পারি, তাহলে আশা করি যে আগামী দিনগুলোতে আমরা এই অনেকটা দুর্নীতিমুক্ত যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটা হয়তো বাস্তব রূপ লাভ করবে। ব্যয় নিয়ন্ত্রণ সহ সরকার নানা নেতিবাচক পদক্ষেপ নিলেও মূল্যস্ফীতি কেন তরতর করে বাড়ছে তার কারণ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। যদি আপনি প্রকৃতপক্ষে উৎপাদনশীল রাখতে চান, তাহলে আমি বলবো মূলধন বাজারকে শক্তিশালী করুন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এবার দেখে নিব আমরা মনিরুল ইসলামের রিপোর্টটি। ইইউ ও বাংলাদেশের সম্পর্ক আরও সুসংহত করতে ইউরোপীয় ইউনিয়নের 19 দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জোটটির সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান মাইকেল মিলার। বাংলাদেশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, নৈতিক সমর্থন এবং অন্যান্য সহায়তার প্রতিফলন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Political support as well as economic support, moral support and other supports.
So this is something very rejuvenating for us. ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের মধ্যেই এই বৈঠক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তো ইউরোপের দেশের ভিসা সেন্টার ভারত থেকে সরিয়ে ঢাকা কিংবা ভিন্ন দেশে করার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। We appointed a white paper committee to kind of document this unbelievable kind of thing that the report says. Billions of dollars worth of money has been siphoned off from the country each year. আর বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও অর্থ পাচারের চিত্র তুলে ধরেন। বলেন ব্যাংক সহ আর্থিক খাতগুলো ধ্বংস করা হয়েছে। খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। And for 3 consecutive ones, they couldn't vote the first group of people. আর সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইইউ প্রতিনিধিরা। The European Union is committed to supporting Bangladesh's democratic transition the best way we can. As you know, Chief Advisor, we already enjoy rather broad relations. We do see strong potential for our partnership. নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন ইইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ী আমলারা এখন বহুরূপী হয়ে সামনে আসছেন, যা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সিটিজেন্স প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সুশাসনের জন্য জনকেন্দ্রিক সংস্কার শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে মনোনয়ন বাণিজ্যকে নির্বাচনী কাঠামোর বড় চ্যালেঞ্জ বললেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সুশাসনের জন্য জনকেন্দ্রিক সংস্কার, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা শীর্ষক সম্মেলনের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, যেখানে জুলাই বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারের নানা বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। মনোনয়ন বাণিজ্যকে নির্বাচন ব্যবস্থার জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন করতে হবে, রাজনীতিবিদদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে, এবং এটা আকাশ থেকে হিসাবে পড়বে না। সেমিনারে উঠে আসে দুদককে ঢেলে সাজানোর বিষয়টি, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবের বাইরে রাখার কথা বলেন বক্তারা। শুধুমাত্র আইন প্রণয়ন করে, আইনের প্রয়োগ করে, দুর্নীতি দমন কমিশন দিয়ে প্রতিষ্ঠানের সংস্কার করে দুর্নীতি নিয়ন্ত্রিত হবে না কোন অবস্থায়, যদি না মানুষ সেটাতে রুখে না দাঁড়ায়। সরকার পরিবর্তন হলেই শাসন ব্যবস্থার পরিবর্তন হয় না, এমন মন্তব্য করে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থ পাচার ও লুটপাট বন্ধ করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বৈষম্য বিরোধী চেতনার মূল বিষয়ে আমাদের নিষ্ঠ থাকতে হবে, এবং সেটার জন্য আমরা একত্রিতভাবে আগামী দিনেও আওয়াজ তুলব। এই চেষ্টাটা, এই প্রতিজ্ঞাটা আমাদের আজকে নিতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য একটি স্বাধীন কমিশন গঠনেরও পরামর্শ দেন তিনি। আমার মন মতো পরিবর্তন হয়ে যাবে এটা যদি মনে করেন, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। থাকতে হবে। লুটপাট করা অর্থে শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, মামলা দিয়ে কাউকে হয়রানি করলে বাদী ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দেয়া হবে। খুলনা প্রতিনিধি মাহবুবুল আলম সোহাগের সহযোগিতায় এসইউ সেলিমের প্রতিবেদন। ধার্মিকের মহাসমাবেশে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, গেল 15 বছরে অনেক রকম সুবিধা নেওয়া ভারত এখন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিয়েছে, এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। এদিকে রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন নবনিযুক্ত কমিশনার শেখ সাজ্জাদ আলী। জুলাই অভ্যুত্থানে ডিএমপির ভূমিকার জন্য ক্ষমা চেয়ে এসব ঘটনায় হওয়া মামলায় চাঁদাবাজি বা হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন, সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত। যিনি এই মামলা করছেন এবং এখন এই আসামিদের, তথাকথিত আসামিদের থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা। গেল 15 বছরে পুলিশে 80 থেকে 90 হাজার নিয়োগ দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। 2 লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে 80 থেকে 90 হাজার এরূপ ভাবে রিক্রুটেড।
আমরা তো এখনই তাদেরকে এই 80 থেকে 90,000 পুলিশ অফিসারকে বলতে পারি না গো হোম। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার কারণে বিনিয়োগ এবং আর্থিক ও শ্রম খাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে জানিয়ে সড়কে শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ট্রাফিক আমাদের ফোকাল পয়েন্ট। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, পতাকার অবমাননা ও সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে 11 ডিসেম্বর ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই 3 অঙ্গ সংগঠনের নেতারা। তারা অভিযোগ করেন, আগরতলার ঘটনায় আইনশৃঙ্খলার বাহিনীর নীরব ভূমিকায় প্রমাণিত হয় এই হামলায় তাদের মৌন সমর্থন ছিল। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11 ডিসেম্বর আমরা পল্টন সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। এবার সিরিয়া প্রসঙ্গ। সিরিয়ায় আসাদ সরকারের পতনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজনীতিতে আসতে পারে ভিন্ন মোড় জানিয়েছে বিশ্লেষকরা। ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি ও লেবানন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পররাষ্ট্রনীতি নতুন রূপ নিতে পারে। তবে বাশারের পতন ইরানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। সিরিয়ার 13 বছরের গৃহযুদ্ধের হঠাৎ বদলে গেল দৃশ্যপট। বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আল আসাদ দেশ ছেড়ে সপরিবারে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। এরপর দেশটির বিদ্রোহীরা সিরিয়াকে মুক্ত বলে ঘোষণা করে। রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ উল্লাস। তবে সিরিয়ায় ক্ষমতার শূন্যতা কিভাবে পূরণ হবে তা এখনো অস্পষ্ট। বিশ্বজুড়ে চলছে আলোচনা সমালোচনা। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ক্ষমতায় আসার সম্ভাবনায় উদ্বেগ বাড়ছে বিশ্বমহলে। তাদের অতীত আল কায়েদার সঙ্গে যুক্ত এবং তাদের চরমপন্থী আচরণ নিয়ে সমালোচনাও রয়েছে। পরিস্থিতি যেদিকেই যাক না কেন, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করবে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরান, ফিলিস্তিন ও লেবানন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজনীতিতে আসতে পারে পরিবর্তন। সিরিয়ার অন্যতম মূল্যবান মিত্র ছিল ইরান, ফলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে এ দেশটি। দেশটিকে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে পশ্চিমা বিশ্বের সাথে তাদের কেমন সম্পর্ক হবে। আগামীতে ইসরায়েল যদি আক্রমণ করে ইরানকে, তাহলে তার সামরিক কাঠামো আরও আধুনিকায়ন করতে হবে। এদিকে বাশারের পতনের পর হিজবুল্লাহ নতুন করে সমস্যায় পড়ে যাবে, কেননা বাশার ছিল হিজবুল্লাহর অন্যতম প্রধান সমর্থক। এ কারণে তাদের সামরিক ও অন্যান্য কাঠামোগত সহায়তা অনেকাংশে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ায় সরকারের পতন সৌদি আরবের নেতৃত্বে মধ্যপন্থী সুন্নি মতাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। বিদ্রোহীদের উচ্চাকাঙ্ক্ষা সিরিয়ার বাহিরে ছড়িয়ে পড়লে তা পুরো মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্রে রাজতন্ত্রের শাসন ব্যবস্থা। এই বিপ্লবের ধাক্কা মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র দ্বারা পরিচালিত রাষ্ট্রগুলোতেও লাগতে পারে। নতুন আরেক আরব বসন্ত আসার সম্ভাবনা রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং বক্তব্য সরানো সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ করা হয়েছে। এই আদেশ পাঠানো হয়েছে বিটিআরসি সহ সংশ্লিষ্ট দপ্তরে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে রোববার দেয়া বক্তব্য বিদ্বেষমূলক কিনা খতিয়ে দেখে সরকারকে ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছেন প্রসিকিউশন। বৃহস্পতিবার প্রসিকিউশন টিমের এক আবেদনের শুনানি শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 40 বছরের আইনি লড়াই শেষে জয়ী হলেন বৃদ্ধ হরেনচন্দ্র নাথ। প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ভুয়া মামলা করেছিল। এ কারণে বৃদ্ধ হরেনচন্দ্র নাথকে মামলা পরিচালনার খরচ হিসেবে 20 লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 3 মাসের মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই রায় দেন। এই মামলা করতে গিয়ে 40 বছর সে আদালতের বারান্দায়। হরেনচন্দ্রকে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করে তার 40 বছর কেড়ে নেওয়ার কারণে মাননীয় আপিল বিভাগ
20 লক্ষ টাকা সোনালী ব্যাংকে মামলার খরচ বাবদ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন 3 মাসের ভিতর। আমি চাকরি হারানোর পর গাবতলিতে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রি করেছি, করে আমি জীবিকা নির্বাহ করেছি। আবারও দেশের বাইরের খবর। ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গাজা জুড়ে গত 24 ঘন্টায় আরও 44 ফিলিস্তিনি নিহত এবং 74 জন আহত হয়েছে। গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,700 ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। উপত্যকাটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সংখ্যালঘু ও হাইকমিশনের নিরাপত্তা নিয়ে আলোচনা। ভুক্ত দেশগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা প্রতিবেশী দেশে হস্তান্তরের অনুরোধ। সংকটের মধ্যে লিটারে 8 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। মূল্যস্ফীতির চাপে হিমশিম বিশাল জনগোষ্ঠী, নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। এবং সিরিয়ায় সরকার পতনের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আসতে পারে ভিন্ন মোড়, বলছেন বিশ্লেষকরা। বেশি চ্যালেঞ্জে পড়বে ইরান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।